আমার তো সন্তান সন্ততি নেই। ওগো ভগবান, বলে দাও ভগবান, আমি কি করলি, কোথায় গেলে হেবে সন্তান পাবো? সবাই আমাকে আটকে বলে গালাগালি করে। আমার এই কথা শুনতে খুব খারাপ লাগে ভগবান, বলে দাও। না না না, অনেকে বলে ওই অনাথ আশ্রমে গেলে সন্তান পাওয়া যাবে। না না না, আমি চলে যাব মনের দুঃখে ওই অনাথ আশ্রমে, একটা সন্তানের খোঁজে, একটা সন্তানের খোঁজে। চিন্তা চিন্তা, সব সময় চিন্তা। দিবানিশি সেই ভবানীর কথা আমি চিন্তা করছি। আমি ভবানীকে ভুলে থাকতে পারছি না। মন্ত্রী মহাশয়কে বললে বলে আরো কয়েকদিন বাকি রয়েছে, আমি কোনো কথা শুনবো না। কি চিন্তা করছো বাবা? আমি চিন্তা করছি কি ভবানীর কথা। হ্যাঁ ভবানী। ও ভবানীর কথা চিন্তা করছো? ভবানী কবে আসবে চিন্তা করছো? দেখুন মন্ত্রী মশাই, আজকের আমি যাব ভবানীর কাছে, না গিয়ে ভবানীকে নিয়ে আসবো এই রতনগড়ে রাজপ্রাসাদ। কেন হবে না? কারণ 1 বছর গত হতে আরো কয়েকদিন বাকি আছে। কিন্তু আমি ভবানীকে ভুলে থাকতে পারছি। ভুলে থাকতে পারছো না? দেখো, ভবানীকে ভুলে থাকার জন্য আমার কাছে একটা মহা ঔষধ আছে। কি বললেন? ভবানীকে ভুলে থাকতে হলে মহা ঔষধ রয়েছে। সেই মহা ঔষধটা পান করলে না শুধু ভবানীকে কেন, পৃথিবীর সব মানুষকে ভুলে থাকতে পারে। সত্যি বলছো? আপনার কথা মতো আমি মহা ঔষধ পান করবো। কিন্তু কল্ল প্রভাতে ভবানীকে নিয়ে আসবো রতনগড়ে রাজপ্রাসাদে। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। মহা ঔষধটা নিয়ে রাজ নর্তকীদের পাঠিয়ে দাও। দাও এদিকে দাও। হ্যাঁ, এইটা হচ্ছে মহা ঔষধ। এই না বাবা, এইটা মহা ঔষধ। মানে এটা খেলে কোনো হবে না তো? কোনো হবে না, খেয়ে দেখো, সব সদ্গুণ জানতে পারবে। দেখুন, আমি তো কোনোদিন মহা ঔষধ পান করিনি। আপনার কথা মতো আমি মহা ঔষধ পান করছি। কিন্তু কল্ল প্রভাতে আমি যাব ভবানীর কাছে। ঠিক আছে। না কি সুন্দর দেখো। ধরুন, দুর্গন্ধ করছে, আমার ছাতিটা জ্বলে যাচ্ছে, আমি খাবো না। আপনি এটা দুর্গন্ধ করছে, এটা খাওয়ার জন্য কত মানুষ লাইন দিচ্ছে, বলছে দুর্গন্ধ করছে। আরে প্রথম দুর্গন্ধ করবে, আরেক কাঠকে দেখো একেবারে সুগন্ধ করবে। না না, আমি পান করবো না। মন্ত্রী মশাই, ঔষধ পান করবার পর স্বর্গ মর্ত পাতা আমি ত্রিভুবন দেখতে পাচ্ছি। দেখো না কি সুন্দর সাজিয়ে আছে। এটা নাচবে, গাইবে। এটা নাচবে, গাইবে? নাচতে বলুন, গাইতে বলুন। নাচে গানে আমার প্রাসাদটা আলোকমালাই সুর। এই যে সবাই নাচো, নাচে গানে একেবারে সন্তুষ্ট করো আমাদের রাজকুমারকে। নাচো। হাওড়া থেকে
যখন পার আগুনে ছারখার মনেতে জোয়ার এলো নদীতে আমার যখন পার আগুনে ছারখার মনেতে জোয়ার এলো নদীতে আমার তোমরা কেন মধু খোঁজে তোমরা কেন মধু খোঁজে তোমরা কেন মধু লুটে এখন বুঝে গেছি আমি সোলো পেরিয়ে গেছি ও বাবু গো সোলো পেরিয়ে গেছি হাওড়া থেকে সাঁতরাগাছি হাওড়ি গিয়ে পৌঁছে গেছি হাওড়া থেকে সাঁতরাগাছি হাওড়ি গিয়ে পৌঁছে গেছি বাবু বলল ভাই এখন বুঝে গেছি আমি সোলো পেরিয়ে গেছি ও বাবু গো সোলো পেরিয়ে আমি সোলো পেরিয়ে গেছি ও বাবু গো সোলো পেরিয়ে গেছি আমাদের পুরস্কার পুরস্কার পরে পাঠিয়ে দেবো, এখন যা বিশ্রাম করবে। ঠিক আছে ঠিক আছে আমার ডাকলে আসবে কিন্তু। আমার তোমাদের 16 বেরিয়ে গেছে বাবু গো, 16 মন্ত্রী মশাই এই নাচ গান বন্ধ হলো কেন? ওদের 16 পেরিয়ে গেছে। নাচতে ভালো না না গাইতে ভালো না, কেন বন্ধ হলো কেন? ওরা বিশ্রাম করছে। না বিশ্রাম করা চলবে না, তারপরে ডেকে নিয়ে আসুন। আমারও তোমার সঙ্গে আবার নাচ গান করবে। এখন তুমি বিশ্রাম করো, কেন চিন্তা নেই, আমি তো আছি। না ডেকে নিয়ে আসুন। আমি থাকতে থাকতে তোমার কোনো অসুবিধা হবে? ওই কখন আসবে, ঠান্ডা হয়ে গেল যে, বসো বসো, নিয়ে আসুন। আসছে আসছে। আরে আয় আয় আয়, আমরা তোরা 16 পেরিয়ে গেছি। 16 পেরিয়ে গেছি বাবু গো 16। এইটাই কি সেই রতন গড়ি রাজপ্রাসাদ? এইটা হচ্ছে রতন গড়ি। কে মা তুমি হঠাৎ এখানে? এ কি অমর্ত্য প্রধান, আপনি আমায় চিনতে পারছেন না? আমি সেই ঋষি কন্যা, হে নাম আমার ভবানী। ঋষি কন্যা ভবানী? আচ্ছা মা, ভবানী বলে কোন মেয়েকে তো আমি কোনদিন দেখি না, কোনদিন চিনিও না। ও, আপনি হয়তো চিনতে পারবেন না, কিন্তু যুবরাজ ওনার সঙ্গে আমি দেখা করতে চাই। না 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 না, উনি এখন বিশ্রাম করছে, ওর সঙ্গে দেখা করে তোমার কোনো লাভ হবে না মা গো, কোনো লাভ হবে না। না 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 অমর্ত্য প্রধান, ওনার সঙ্গে না দেখা করি আমি এক পাও এখান থেকে যাবো। দাঁড়াও তুমি দাঁড়াও। আমি যুবরাজকে জিজ্ঞেস করছি ভবানী বলে কোন নারীকে চিনে কি না, আমি এই মুহূর্তে জিজ্ঞেস করছি। এই যে বাবা, বাবা একটা কথা জিজ্ঞেস করবো, ওই যে ভবানী বলে কোন নারীকে চেনো? ওই যে ভবানী, ভবানী না 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 না, আমি ভবানী বলে কাউকে চিনি না আর দেখি না। শুনলে তো আমি মা? কাউকে চিনি না। শুনলে তো, ভবানী বলে কোন নারীকে চিনে না। আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই। বলো বলো বলো, যত পারো বলো না, দাদা আমার কি আপত্তি আছে বলো। হে কি যুবরাজ, তুমি সুরঙ্গ করছো? ছি ছি যুবরাজ, তোমার এত বড় সাহস কি করে হলো? যুবরাজ একটু সুরাপান করছে আর তার হাত থেকে পাত্রটা তুমি কেড়ে নিলে, এই সাহসটা কে দিয়েছে তোমায়? কে তুমি নারী? হ্যাঁ তো তোমার সাহস আমার প্রাসাদের ভিতরে এসে আমার হাত থেকে সুরার পাত্র কেড়ে নাও। যুবরাজ তুমি আজ আমায় চিনতে পারছো না যুবরাজ, আজ তুমি আমায় চিনতে পারছো না। একদিন গভীর জঙ্গলে তুমি জল জল বলে চিৎকার করেছিলে আর আমি জল দিয়ে তোমার জীবন রক্ষা করেছিলাম যুবরাজ।
আর তার প্রতিদান স্বরূপ তোমার বহুমূল্যের কণ্ঠ আর আমার গলায় পড়ে দি আমাকে যে স্ত্রী রূপে গ্রহণ করেছিলে। এ নারী যে কি বলছে আমি করে বুঝতেই পারছি না। পাগল হচ্ছে, পাগল হয়ে গেছে। কখন আমি জঙ্গলে গিয়েছিলাম, কি জানি বাবা, কখন আমি আমি বিয়ে করেছিলাম, আমি জানি না। আমি সব সময় তো আপনি আমার সঙ্গে রয়েছে। হ্যাঁ, ভালো করে বুঝে বলুন, তাহলে কি করব? যদি এখান থেকে স্বেচ্ছায় যেতে না চান কি করবে জানেন তো? কি করব? চুলের মুঠিটা ধরে গলা ধাক্কা দিয়ে দূর দূর করে প্রাসাদের বাইরে বের করে দেব। তোমার এত বড় বাড়ির মধ্যে আমাকে দাসী বলে এক করে রাখো যুবরাজ। আমার শিশু সন্তানকে নিয়ে তুমি তাড়িয়ে দিয়ে না যুবরাজ, তুমি সরোরারে এখানে তুই পিঠায় আত্মনাদ করছো। যাও, যেই পথ দিয়ে এসেছো তুমি সেই পথে চলে যাও। দেখবে তোমার জন্য কত নিত্য নূতন নাগর আবৃত্তি করে বসে রয়েছে। ভগবান, আমাকে কি শুনতে হচ্ছে? আমাকে কি শুনতে হচ্ছে? শুনেছি এই রাজার বিচারে কোন গরিব দুঃখী কেউ বড় ছোট নয়, সবই সমান। কিন্তু আজকে আমার প্রতি কেন এত অন্যায়? যুবরাজ, যুবরাজ, আমাকে চিনবার চেষ্টা করে যুবরাজ। আমি তোমার স্ত্রী যুবরাজ, আমি এখানে চোখে জল কোনদিন কেউ দাম দেবে না। স্বেচ্ছা যদি না যাও, এই যুবরাজের কথা মতো তোমার চুলের মুঠিটা ধরে কার ধাক্কা দিয়ে খুব করে মতো রাজপ্রাসাদে দাঁড়িয়ে থাক মন্ত্রী মশাই, আর আপনাকে জোর করে চুলের মুঠি ধরে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। এই রাজ্যে এমন কোন মানুষ নেই যে অত্যাচারী রাজার বিচার করে, এই অত্যাচারী রাজার বিচার করে। আছে আছে মা আছে, কেউ না থাকলেও এই নিরঞ্জন রায় আছে। কে মা তুমি? কি তোমার পরিচয়? কেন বা এসেছো এই রাজপ্রাসাদে? আমি এক ঋষি কন্যা। ঋষি কন্যা? নাম আমার ভবানী। মহারাজ একদিন গভীর জঙ্গলে জল পরে চিৎকার করেছিল, আর আমি জল দিয়ে মহারাজের জীবন রক্ষা করেছিলাম। তার প্রতিদান স্বরূপ মহারাজের বহুমূল্যের কণ্ঠ আর আমার গলায় পরে দিয়ে আমাকে যে স্ত্রীর মর্যাদা দিয়েছিল আসবার সময় বলে এসেছিল 1 বছর পূর্ণ হলে নিয়ে এসে দেবে আমার যোগ্য রানীর মর্যাদা। আমাকে আশ্রয় না দিয়ে ওরা যে কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিচ্ছে। না বৌদি না, তোমাকে কুকুরের মতন দাঁড়াবে কেন? সত্যই তো 1 বছর আগেই দাদা শিকার করতে গেছিল। দাঁড়াও দাঁড়াও বৌদি দাঁড়াও, আমি আমার দাদাকেই জিজ্ঞাসা করে দেখছি। দাদা দাদা দাদা, লজ্জা করে না? ওই বিচার সিংহাসনে পরে বসে এই সুরার পত্র দেখো না বাবা, দেখো দেখো তোমার দাদার কাণ্ড কারখানা দেখো। আমি এত করে বললাম বাবা, তুমি মানুষের একজন মাথা, তুমি মানুষের মাথা হয়ে এমনি করে কেন ছাই বাস খাচ্ছ? তাছাড়া তোমার দাদা আমার কথা না শুনে দেখা কেমন ঢাক করে গিলছে। ভাগবত প্রধান, হরে কৃষ্ণ হরে। আপনাকে দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। দাদা, এই নারী আশ্রয় চাইতে এসেছে, একে আশ্রয় না দিয়ে কেন একে তাড়িয়ে দিচ্ছ দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, কার বিচার করো ভাই? কাকে আশ্রয় দেবো আমি? এই নারীকে দাদা। কে নারী? একে নাকি শিকার করতে গিয়ে বিবাহ করেছিলেন। এই নারী আশ্রয় চাইতে এসেছে, দেখ ভাই, একে আশ্রয় না দিয়ে কেন তাড়িয়ে দিচ্ছ দাদা? দেখ ভাই, ও নারীর এখানে আশ্রয় হবে না দাদা। আমি যখন শিকারে গিয়েছিলাম তখন মন্ত্রী মশাই আমার সঙ্গে ছিল।
আমি কখন ওই নারীকে বিবাহ করলাম? মন্ত্রী মশাই, সবসময় তো আপনি আমার সঙ্গে রয়েছে, আপনি আমার ভাইকে বুঝিয়ে বলুন তো। শোনো বাবা, শোনো, বুঝিয়ে বলুন। তোমার দাদা যে বিয়ে করেছে, তুমি তো তার ছোট ভাই। আচ্ছা বলো, তুমি জানতে পেরেছো? না। প্রজারা কেউ জানতে পেরেছে? না। আলোকমালায় সুসজ্জিত হয়েছে রতনগড়ের রাজপ্রাসাদরা, হয় না? তাছাড়া তোমার দাদা যে নারীকে বিয়ে করেছে তার কোনো প্রমাণ আছে নারীর কাছে? নারী, আমার দাদা যে তোমায় বিয়ে করেছে তার কোনো প্রমাণ আছে? আছে ঠাকুরপো, আছে। আমার কাছে প্রমাণ আছে। তোমার দাদার অরুচানো শিশু সন্তান আমার কোলে। তুমি কি বললে? আজ দাদার সন্তান আজ তোমার কোলে রয়েছে। দাও দাও বৌদি, দাও সন্তানকে আমায় দাও। আমি দেখতে চাই আমার দাদার সন্তানকে, যে আমি দেখতে চাই। না না, আমি রাজি, আমি রাজি, কাউকে বিশ্বাস করি না। বৌদি, এই রাজ্যে যদি কোনো একজন মানুষ অপরাধ করে তার মানে নয় যে সবাই অপরাধ করবে। তোমার সন্তানকে আমায় দাও, আমি দেখতে চাই আমার দাদার সন্তানকে আমায় দাও। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, তুমি আমার সন্তানকে দেখবে? হ্যাঁ। এই নাও ঠাকুরপো, আমার সন্তানকে তুমি দাও ঠাকুরপো। কি আমি কি দেখছি? ঠিক যেন আমার দাদারই আকৃতি, দাদারই চোখ, দাদারই মুখ, সম্ভ্রমূর্তি ঠিক যেন আমার দাদারই মতন। দাদা দাদা দাদা, তোমার সন্তান। দাদা দাদা, হে যে তোমার সন্তান দাদা, নাম খোকন সোনা। হ্যাঁ দাদা। কে বলবো আমার সন্তান? ওরে ভাই নিরঞ্জন, দাদা তোর মাথাটা খারাপ হয়ে গেছে রে ভাই। আমার বিয়ে হলো না, আমার সন্তান হয়ে গেল। দাদা শোন ওরে নিরঞ্জন, ও একটা বর্বরিত কলঙ্কিনী, দ্বিচারিণী, ব্যভিচারীর ওই চার সন্তানটা আমার হাতে দে রে ভাই। ওই সন্তানটাকেই আমি পাথরে আছড়ে মারবো, পাথরে আছড়ে মারবো। দে ওই সন্তানটা হাতে দে। না দাদা না, তুমি এমন অন্যায় করতে পারো না দাদা, তুমি এমন অন্যায় করতে পারো না। রাজা হয়েই, রাজ সিংহাসনে পড়েই বসেই একটা ছোট্ট সন্তানকে তুমি পাথরে আছড়ে মারতে পারো না। তুমি যদি পাথরে আছড়ে মারতে পারো, তোমার এই ছোট্ট ভাই কখন তোমায় ক্ষমা করবে না। কি করছো বাবা? এই তোমার দাদা সিংহাসনে বসে সবাইকে লালন পালন করছে। তাছাড়া এ তোমার শ্রীরামচন্দ্রের মতো দাদা, আর তুমি তার ছোট ভাই অনুজ লক্ষণ। কে বললে? কে বললে আমার তো বোধান? এই আমার রামচন্দ্রের মতন দাদা, আর আমি তার ছোট্ট ভাই অনুজ লক্ষণের মতো। আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন অবত্যবধান। এতদিন ছিল ঠিক সেই যেন আমার রামচন্দ্রের মতন দাদা, আর আমি ছিলাম ঠিক যেন সেই অনুজ লক্ষণের মতন। কিন্তু এখন দেখছি আমার দাদার আচার ব্যবহার দেখে মনে হচ্ছে এই যেন আমার সেই রাবণের মতন দাদা, আর আমি তার ছোট্ট ভাই অনুজ লক্ষণের মতন। তোরা কে কোথায় আছিস? শঙ্খ ধ্বনি কর, উলু বাজাও, আমাদের প্রহাদের রাজলক্ষ্মী এসেছে। ওই নারীর হাত ধরে রে তুমি কোথায় যাচ্ছ? বৌদি আর কখন শোনাগে প্রাসাদে। শোনো, যত গন্ডগোল এই নারীকে নিয়ে, যেটা আমি বলছি শোনো, একে আশ্রয় না দিয়ে এই মুহূর্তে এই নারীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে কুকুরের মতো এই রাজরায় দাঁড়িয়ে। আপনি ঠিকই বলেছেন আমার তোমার। এই নারী চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজা প্রাসাদের বাইরে বের করে দিয়া, কিন্তু এই নারীকে নয়, জানেন আপনাকে আঁকা পাকা মাথায় নেড়া করে খোল ঠেলে জুতোর মালা গলায় পরিয়েই কাঁধার পিছতে চলিয়েই জুতো মারতে মারতে এই প্রাসাদের বাইরে বের করে দিয়া।
এবারে বুঝতে পেরেছি। কি বুঝেছেন? এই নারীকে তুমি প্রাণ ভরে ভালোবাসো। শুধু তাই নয়, এই নারীর রূপ যৌবন একেবারে তোমাকে পাগল করে তুলেছে। শুধু তাই নয়, এই সুন্দরী নারীর প্রেমে তুমি পড়েছ। কি বললেন আপনি? কি বললেন অমর্ত্য প্রধান? এই নারীর প্রেমে পড়েছি আমি? এই নারীর রূপ যৌবন আমায় পাগল করেছে। আপনি আপনি ঠিকই বলেছেন অমর্ত্য প্রধান। এই নারীর রূপ যৌবন আমায় পাগল করেছে। এই নারীর প্রেমে পড়েছি আমি। তবে কেমন করে জানেন? কেমন করে? সন্তান যেমন তার মাকে ভালোবাসে, আমি সেই সন্তানের দাবি নিয়ে এই নারীকে আমি ভালোবেসে। চলো চলো দেবী, চলো, আমি তোমাকে স্থান দেব এই রাজপ্রাসাদে। বৌদি আর খবর শোনাকে এই প্রাসাদে আশ্রয় দিতে। হ্যাঁ দাদা, বৌদি আর খোকন সোনাকে প্রাসাদে আশ্রয় দিতে। হ্যাঁ জানিস ভাই এই প্রাসাদটা কার? আমি জানি দাদা, এই প্রাসাদটা তোমার। আমার। তবে তুমি জানবে দাদা, এই প্রাসাদে তোমার যতখানি অধিকার রয়েছে আমারও অধিকার রয়েছে। হ্যাঁ আছে, আছে সত্য। তো কি বলতে চাস? আমি বলতে চাই, যদি বৌদি আর খোকন সোনাকে এই প্রাসাদে স্থান না দাও, তাহলে বাধ্য হব এই অন্যায় অত্যাচার করলেই এই প্রাসাদ আমি অর্ধাংশে ভাগ করব। কি বললি? কি বললি ভাই নিরঞ্জন? না দাদা, তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলিস এই প্রাসাদটাকেই অর্ধাংশে ভাগ করে নিবি? আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। ভুল করেছিস ভাই, ভুল করেছিস। তুই একটু আগে আমায় বলেছিলিস না আমি তো রামের মতন দাদা নয়, রাবণের মতন দাদা। হ্যাঁ আমি রাবণ। না দাদা না, তুমি তুমি আমাকে ভুল বুঝিও দাদা, আমায়। হ্যাঁ রাবণ, আমি তোর সেই রাবণের মতন দাদা। তুই আমার ছোট্ট ভাই বিভীষণ। তবে জানিস রে ভাই, যেমন লঙ্কেশ্বর রাবণ তার ছোট্ট ভাই বিভীষণকে লঙ্কায় লাঠি মেরে দূরে তাড়িয়ে দিয়েছিল, তাই আমি তোর দাদা হয়ে লাঠি মারতে মারতে আমার রাজ্যের বাইরে বের করে দিলাম। দূর হয়ে যা, আমি তোর দাদা নয়, তুই আমার ভাই নয়, তুই আজ থেকে আমার শত্রু। দাদা, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। তুমি ওকে একটিবারের জন্য ক্ষমা করি না। জন্ম থেকেই আমি তোমাকে গুরু বলে জানি, তুমি বাবা তুমি মা, আজীবন আজ
তুমি বাবা তুমি মা আজীবন আজ আমি জানি, তবে কেন আমায় তুমি ভুল বুঝে দূরে সরিয়ে দাও। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর, জেনে করেছি ক্ষমা করো দাদা ঠাকুর, জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা। না বৌদি না, আজ যে দাদা কথা বলবি না, ও যে পাষাণ হয়ে গেছে। চলো বৌদি চলো, আমরা এই রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব। ঠাকুরপো, তুমি কেন চলে যাবে? তোমার ভাইয়ের সঙ্গে তুমি ঠাকুর ঠাকুরপো, আমি আমি পথের মেয়ে, আমি 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 পথে চলে যাচ্ছি, আমি পথে চলে যাচ্ছি। না না বৌদি না, আমি যে তোমায় মা বলেছি, মা হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, আর আমি সন্তান হয়ে পারি না এই রাজপ্রাসাদে বসে রাজ অন্য মুখে তুলতে। চলো বৌদি চলো, দাদা আমায় নির্বাসন দণ্ড দিয়েছে, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে খোকন সোনাকে নিয়ে অনেক দূরে, বহু দূরে আমরা চলে যাব। কেন তোমরা চলে যাবে? তুমি তোমার বৌদি দাদাকে নিয়ে থাকো রাজপ্রাসাদে, আমার তো বয়স তো প্রায় হয়ে গেছে, আমি নয় চলে যাচ্ছি বৃন্দাবনের পথে। হরি বল। ওগো আমার বৃন্দাবনের পথযাত্রী, আরে আপনি যদি বৃন্দাবনে চলে যাবেন, তাহলে আমার এই রামচন্দ্র মতন দাদার হাতে সুরার পাত্র তুলে দিবে কে? রোজ পাইজি নিয়ে এসে আমার দাদাকে নাচ গান দেখিয়ে ফুলিয়ে ফালিয়ে রাখবে।